যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে ঝড়ের দাপট। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। বিভিন্ন নদী ফুঁসছে, যার ফলে নদী বাঁধ নিয়েও আশঙ্কা বাড়ছে। হিঙ্গলগঞ্জের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। হিঙ্গলগঞ্জের লেবুখালীতে ইছামতি নদীর জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই বিভিন্ন ভেড়িতে। ভয় পাবেন না, সতর্ক থাকুন বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল, জেলা সহ কলকাতায় বা কতটা প্রভাব পড়বে, কিভাবে সতর্ক থাকবেন, এই নিয়ে আমাদের আলোচনা। স্টুডিওয়ে আছেন বিশেষজ্ঞরা। তার আগে আজকের বিষয় দেখাবো আপনাদের। শিয়রে সাইক্লোন জারি রয়েছে, রেড অ্যালার্ট, বিভিন্ন জায়গায় লাল সতর্কতা জারি রয়েছে। আজ রাতেই এই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল রয়েছে। রাত 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 135 কিলোমিটার, অর্থাৎ একেবারে যে বেশি গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 135 কিলোমিটার। অন্যদিকে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি, ঝোড়ো হাওয়ার দাপট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হিঙ্গলগঞ্জে নদী বাঁধ ভেঙেছে, উপকূলে আতঙ্কের সৃষ্টি হয়েছে। নদী বাঁধ ভাঙার ফলে বিভিন্ন মানুষ তারা আতঙ্কে রয়েছেন, কিভাবে কাটাবেন দিন তারা। কলকাতায় বন্ধ রয়েছে উড়ান পরিষেবা, এর পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে। আরও কাছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম, সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যেই আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাস্ট কি আপডেট রয়েছে দেখাবো আপনাদের। মুভ করেছে, ওর একটা স্পিড আমরা এস্টিমেট করেছি, সেটা হচ্ছে আপনার 13 কিলোমিটার পার আওয়ার। এই স্পিডে নর্থওয়ার্ড মুভ করেছে, করে আপনার নর্থ বে অফ বেঙ্গলেই আছে, ঠিক আছে। এবং ওর পজিশনটা হচ্ছে 20.6 ডিগ্রি নর্থ, 89.2 ডিগ্রি ইস্ট। সারা ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড স্পিড অ্যারাউন্ড দ্য সেন্টার সেটা হচ্ছে 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং 120 কিলোমিটার পার আওয়ার। বাংলাদেশের খেপুপাড়া থেকে আপনার 180 কিলোমিটার সাউথ ওয়েস্ট ডাইরেক্ট, সাউথ ওয়েস্ট, ঠিক আছে। বাংলাদেশের আপনার মঙ্গলা থেকে মঙ্গলার সাউথে 220 কিলোমিটার। আর আমাদের ভারতবর্ষের সাগর থেকে 220 কিলোমিটার, 160 কিলোমিটার সাউথ ইস্ট। এবং আমাদের ভারতবর্ষের ক্যানিং থেকে 190 কিলোমিটার সাউথ ইস্টে। ইন্টেন্সিটিরও ফোরকাস্ট ছিল যে ম্যাক্সিমাম সাস্টেন্ড উইন্ড উইল ইনক্রিজ। এবং রিগার্ডিং ল্যান্ডফল ফোরকাস্ট ইজ সেম, দ্যাট ইজ টুডে midnight as a severe cyclonic storm. It will cross Bangladesh and adjoining West Bengal coast between your সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া, নিয়ার টু সাউথ ওয়েস্ট অফ ইয়োর মঙ্গলা। আর এবং যখন ও ল্যান্ডফল করবে তখন তার ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে আশা করা যাচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছে, একেবারে গ্রাউন্ড জিরো সেই ছবি তুলে ধরছে। আমি এই মুহূর্তে বকখালিতে নিয়ে যাবো আপনাদের। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে বকখালি থেকে সরাসরি রয়েছে। পার্থ, এই মুহূর্তের আবহাওয়া অর্থাৎ রেমালের দাপটটা কতটা রয়েছে ওখানে, কতটা প্রভাব? দেখো, রেমালের দাপট কিন্তু একেবারে দেখতে পাচ্ছ যে ঝড়, সেই ঝড়ের দাপট রয়েছে। এবং একেবারে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে সামনেই বকখালি এবং যে সমুদ্র তট সেখান থেকে সম্পূর্ণ ফাঁকা করা হয়েছে। সমস্ত রাস্তাঘাট এই মুহূর্তে ফাঁকা। একের পরে যে গাছগুলো দেখতে পাচ্ছ সেই সব গাছ ইতিমধ্যে নুইয়ে পড়েছে। এবং যে ঝড়, সেই ঝড়ের গতিবেগ অনেকটাই কিন্তু বেশি। যারা স্থানীয়রা এখানে বসবাস করেন, সমস্ত দোকানপাট বন্ধ, হোটেলে নতুন করে ট্যুরিস্ট নেওয়া হচ্ছে না। যে সকল ট্যুরিস্ট রয়েছে তাদেরকে বলা হয়েছে তারা যাতে হোটেলের বাইরে না বেরোন,
এবং এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা শুনশান। এবং বকখালি দেখতে পাচ্ছ আমার সহকর্মী দীপ্তেন্দু যে ছবি তুলে ধরছে যে ঝড়ের যে দাপট, সেই দাপট বুঝতে পারছো কী পরিস্থিতি। সমস্ত যে গাছগুলো রয়েছে গাছগুলো নুইয়ে পড়েছে এবং এটা হচ্ছে একেবারে মূল যে রাস্তা রয়েছে সেই রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি। অলি গলির ভেতরে যদি আমরা দেখতে পাই সেখানে কিন্তু বিভিন্ন যে ছোট ছোট রাস্তা রয়েছে সেখানে একের পর এক গাছ ভেঙে পড়েছে এবং যেখানে গাছ ভেঙে পড়ছে সেখানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন তারা সেখানে গিয়ে সেখান থেকে কিন্তু সেই গাছ সরানোর চেষ্টা হচ্ছে, রাস্তা পরিষ্কার করছে। আমি কয়েকজন বাসিন্দা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এই ঝড়ের মধ্যে তারা রাস্তায় কোনো রকমে নিজেদের যে দরকারি জিনিসপত্র সেই সব তুলে নিয়ে যাচ্ছেন। দিদি, এখানে এখন কি জিনিসপত্র গোছাচ্ছেন? হ্যাঁ। আপনার কি দোকান? না, বাড়ি। ঝড় তো মানে আপনারা জানেন ফ্ল্যাট সেন্টারে বা কিছু না ঘরের মধ্যেই থাকবেন? না, বাজার পালিয়ে যেতে হবে। কোথায় যাবেন? লজে ফাজে পালিয়ে যেতে লজে চলে যাবেন? লজে চলে যাবে বলছেন, বাড়ির বিভিন্ন জিনিসপত্র সেই সব কিছু সরাচ্ছেন। অর্থাৎ যে ছবি বুঝতে পারছো যে ঘূর্ণিঝড় রেমাল রাত্রেবেলা আছড়ে পড়বে, কিন্তু রাত্রে আছড়ে পড়ার আগে একেবারে এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা, তার দাপট দেখলেই বুঝতে পারছো যে কী পরিস্থিতি হতে চলেছে। সেইটা নিয়ে কিন্তু আশঙ্কার মেঘ গুনছেন এবং প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন জায়গার কি ছবি দেখতে পাচ্ছি। বকখালিতে ল্যান্ডফলের আগের কি পরিস্থিতি দেখলাম আমরা। আরো প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন, আমার অপর সহকর্মী পাপিয়া কথা বলবে তাদের সঙ্গে। পাপিয়া, একেবারে আমরা যা দেখতে পেলাম এখন সন্ধ্যে 6টা বেজে 7, এখনই ঝড়ের এত দাপট, দাঁড়াতে পাচ্ছেন না আমাদের প্রতিনিধিরা রাস্তায়, গাছ পর্যন্ত গাছগুলো শুয়ে পড়েছে। একথাই বলছিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা। সরাসরি চলে যাব এই মুহূর্তে দীঘা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, তুমি তো ছাতা নিয়ে ঠিকঠাক দাঁড়াতেই পারছিলেন না, এখন কি ছবি দেখতে পাচ্ছ? আমাদেরকে দেখাও, দর্শকদের দেখাও। দেখো, মূল বিষয়টি যেটা এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে হাওয়ার দাপট। ঝড় আসার আগে থেকেই প্রবল হাওয়ার দাপট এই মুহূর্তে দীঘায় শুরু হয়ে গিয়েছে। তুমি একেবারে সঠিক বলছো, এখানে ছাতা ধরে রাখা মুশকিল হচ্ছে, কিন্তু তার মধ্যে যে চেহারাটা দেখা যাচ্ছে সন্ধে যত গড়াচ্ছে ততই আস্তে আস্তে এই হাওয়ার দাপট বাড়ছে। তার সঙ্গে সমুদ্রের ঢেউও কিন্তু উত্তাল হচ্ছে এবং তার মধ্যেই দীঘা যেহেতু খুবই পরিচিত পর্যটন স্থান, এখানে একটি চ্যালেঞ্জ রয়েছে, সাধারণ মানুষকে হোটেলের মধ্যে রাখা। বেশ বারবার এই সমস্যা হচ্ছিল যে সাধারণ মানুষ সমুদ্রের সৈকতে চলে আসছিলেন, তাদেরকে এখান থেকে বারবার সরানো হচ্ছে, কিন্তু এখন বৃষ্টির গতি বাড়ার পর দীঘার সৈকত অনেকটা ফাঁকা হয়েছে, তাতেও কয়েকজন লোক আসছেন, তাদেরকে সরানো হচ্ছে। সার্বিকভাবে যে পরিস্থিতি দেখা যাচ্ছে এই মুহূর্তে দীঘার বেশিরভাগ জায়গাতেই প্রচণ্ড হাওয়ার দাপট এবং তার সঙ্গে সমুদ্র উত্তাল। ঝড়ের পূর্বাভাস বেশ বোঝাই যাচ্ছে, তবে ঝড় যেখানে ল্যান্ডফল হবে তার থেকে দূরত্ব অনুযায়ী নির্ধারিত হবে যে কোন জায়গায় কতটা দাপট দেখাতে পারবে ঝড়। সেই জায়গা থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে সাগর দ্বীপের মাঝামাঝি কোনো স্থানে এই ঝড় পড়তে পারে, তাই বেশি প্রভাব দক্ষিণ 24 পরগনায় পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তের যে পূর্বাভাস উত্তর পূর্ব মেদিনীপুরের বেশিরভাগ সমুদ্র সৈকত সংলগ্ন একেবারে অরিত্রিক বোঝাই যাচ্ছে ঝোড়ো হাওয়ার দাপট যথেষ্ট রয়েছে। দীঘা থেকে এবার আমরা কলকাতায় আসবো, কারণ এখনো ল্যান্ডফল হয়নি, তার আগেই নাগের বাজারে গাছ উপড়ে পড়েছে। সরাসরি সমীরণ রয়েছে আমাদের সঙ্গে। সমীরণ, বিকেল 5টা নাগাদ যশোর রোডে এয়ারপোর্ট থেকে নাগেরবাজারগামী যে রাস্তা, সেই যশোর রোডের রাস্তার পাশে একটি বাদাম গাছের একটা অংশ ভেঙে পড়ে। ক্যামেরাম্যান স্বপন মজুমদারকে ছবি দেখাতে বলবো। এবং প্রায় 1 ঘন্টা যশোর রোডের এই অংশটি যান চলাচল বন্ধ ছিল, কিছুক্ষণ আগে যান চলাচল শুরু হয়েছে। গাছটি ঠিক যেভাবে গাছটি ভেঙে পড়ে তার ফলে বিদ্যুতের তার জড়িয়ে পড়ে এবং একটা অংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসছেন, নাগেরবাজার ট্রাফিক গার্ডের কর্মীরা রয়েছেন এবং পুলিশ আধিকারিকরা রয়েছে এবং তারা এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিভাবে গাছটি পড়লো এবং আপনারা কি করছেন? আপনারা কিভাবে গাছটি পড়লো, কিভাবে সামাল দিচ্ছেন? গাছটি ঝড়ে হাওয়াতে পড়েছে, ঝড়ে। তারপরে আমরা অত্যাবশ্য মানে পৌরসভা, মিউনিসিপ্যালিটি, ট্রাফিক আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে রিমুভ করেছি। এখন রাস্তা নর্মাল হয়ে গেছে, কোনো অসুবিধা। ইলেকট্রিকের ওনারা সিএসসিও তুরন্ত ওরা এসছে, খবর দেওয়ার সাথে সাথে ওনারা চলে এসেছেন, লাইট অফ করেছেন। ওরা সবাই আমরা কোঅপারেট করে রাস্তাকে আমরা রিমুভ করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে ছবিতে স্বপনকে দেখাতে বলবো যে বিদ্যুতের তার, সেই বিদ্যুতের তার জড়িয়ে গাছটি ভেঙে পড়ে। তারপরে দেখতে পাচ্ছি যে গাছ উপড়ে পড়েছে, সেই গাছ সরানোর কাজ চলছে সেখানে। অন্যদিকে ঝড়খালির যা পরিস্থিতি, ব্যাপক ঝড় বৃষ্টি, সেখানে আমার অপর সহকর্মী পাপিয়া দেখাবে সেই ছবি। পাপিয়া, একদমই ঝড়খালির ছবি বেশ অনেকক্ষণ আগে থেকেই এইরকম, মানে একেবারে রেমালের যে চোখ রাঙানির কথা আমরা বারবার বলছিলাম, তার দাপট যথারীতি পড়তে শুরু করে দিয়েছে ঝড়খালিতে। বিদ্যাধরী নদী কতটা ফুঁসছে আর কি অবস্থা এই মুহূর্তে, উজ্জ্বল দেখাও।
দেখো সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বিদ্যাধরী নদীর সামনে, এবং বুঝতে পারছো যে কার্যত এখানে কিন্তু এখনো ঝড় আসেনি, কিন্তু তার যে আগাম আভাস, সেই ভয়ঙ্কর ছবি, এই ছবি আমরা তুলে ধরছি। তুমি দেখো উত্তাল নদী, এবং এই চেহারা দেখে বুঝতে পারছো যে ঝড়ের দাপটে কার্যত এই বিদ্যাধরী নদীর যে দুটো পাড়, সেই দুটো পাড় কিন্তু একেবারে ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত ঝড় আসতে বেশ কয়েক ঘন্টা বাকি, কিন্তু তারই মধ্যে বিদ্যাধরী নদীর দুটো পাড় এবং জলের উচ্ছ্বাস ক্রমশ কিন্তু বাড়ছে, এবং এখান থেকে কার্যত এক পাও এগোনো উপায় নেই। এখান থেকে এগোনো মানে কোনোভাবেই এই ঝড়ের যে দাপট, সেই দাপটের কাছে কিন্তু পৌঁছানো যাচ্ছে না। ফলে রীতিমতন অত্যন্ত ভয়াবহ অবস্থা। সময় যত যাচ্ছে তত কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে, এবং স্থানীয় মানুষদের বক্তব্য যে এখানে যে বাঁধ ছিল, সেই বাঁধও কিন্তু আস্তে আস্তে ভাঙন ধরতে শুরু করেছে। ফলে স্থানীয় মানুষজন তারা কিন্তু এই অঞ্চল ছেড়ে দূরের কোনো অঞ্চলে তাদেরকে নিয়ে যাওয়ার উদ্যোগ শুরু হয়েছে। শান্তনু যে ছবি দেখাচ্ছে, দেখো যে এই মুহূর্তে এই নদী কিন্তু খুব অশান্ত কোনো নদী না, এবং এখনো পর্যন্ত জোয়ার শুরু হয়নি। ফলে এখনো পর্যন্ত জোয়ারের আগে এই মুহূর্তে নদী অশান্ত হয়ে উঠেছে, বিদ্যাধরী নদী ফুঁসছে, এবং যেখানে নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকছে, ব্যাপক ঝোড়ো হাওয়া বইছে, সেখানে একেবারে ভয়ঙ্কর ছবি উজ্জ্বল যা আমাদেরকে দেখালো। আমি আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে সুজীব করও রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। সুজীব বাবু, ল্যান্ডফলের আগে এই পরিস্থিতি, আগাম এই পরিস্থিতি, ল্যান্ডফলের সময় তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে? দেখুন, আসলে বিষয়টা হচ্ছে যে ঝড় এখন যে অবস্থায় আছে, বেসিক্যালি ঝড়ের সেন্টার কিন্তু এই মুহূর্তে একদম কোস্টের কাছাকাছি চলে এসেছে, এবং সেটা হচ্ছে মাতলা এবং ঠাকুরার নদীর ঠিক মাঝামাঝি জায়গায়। এই সময়টা এলে ঝড়ের অ্যাকচুয়ালি মূল যে শক্তিটা সেটা ট্রানজিট করতে থাকে, এবং সারফেসের সঙ্গে জলের তাপমাত্রাগত আদান প্রদান চলে, এবং তারপর আস্তে আস্তে ঝড় তার সারফেসে ঢোকার প্যাসেজটাকে তৈরি করে। এখন ঠিক সেই প্রসেসটা চলছে, যে কারণের জন্য এখন যে ঝড়ের গতিবেগ আপনারা দেখতে পাচ্ছেন, আধ ঘন্টা পর থেকে কিন্তু ঝড়ের গতিবেগ আরও বাড়তে থাকবে, এবং আলটিমেটলি কিন্তু ঝড় তারপর ধীরে ধীরে প্রসিড করতে শুরু করবে। বেসিক্যালি এখন যে অবস্থাটা আছে, এখন ঝড়টাকে বোথ সাইডে দেখুন টেনে অনেকটা স্ট্রেচ করে নিয়ে গেছে, এবং সেটা উপকূলের বিস্তীর্ণ অঞ্চলকে প্রভাব ফেলছে। এরপরে যখন ধীরে ধীরে সেন্টার প্রবেশ করবে, তখন আস্তে আস্তে ঝড় তার স্পেসটাকে স্কুইজ করতে শুরু করবে, ছোট করতে শুরু করবে, এবং তখন কিন্তু ঝড়ের ইন্টেন্সিটি কম্পারেটিভলি আরও বাড়বে, এবং ধীরে ধীরে তারপর আস্তে আস্তে সেন্টারটা ভূমিভাগের মধ্যে প্রবেশ করবে। এই সময় উপকূলবর্তী অঞ্চলে জলের যে তাপমাত্রা আছে, সেই তাপমাত্রার সঙ্গে সাইক্লোনের বাইরের পেরিফেরি জোনের যে তাপমাত্রা, সেটা তুলনামূলকভাবে শীতল থাকে। সেই তাপমাত্রার মধ্যে একটা হিউজ এনার্জি ট্রানজিশন চলছে, এবং সেই ট্রানজিশনটাকে ক্রস করে সাইক্লোনটাকে ঢুকতে হবে। ফলে 7:30 নাগাদ সাইক্লোন কিন্তু খুব দ্রুত গতিতে প্রসিড করবে কোস্টের দিকে, এবং 9:30 থেকে 10টার দিকে সে তার ম্যাক্সিমাম এনার্জি ফেলবে কোস্টাল লাইনের ওপরে। 12:30টার মধ্যে ল্যান্ডফলের আগে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি, ব্যাপক ঝোড়ো হাওয়া বইছে। কতটা ভয়ঙ্কর হতে পারে এই পরিস্থিতি, এবং মোকাবিলা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গোপীনাথ ভান্ডারী আমাদের সঙ্গে রয়েছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, তার আগাম যে প্রভাব, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি, কিন্তু এরপর অর্থাৎ যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তার থেকে দ্রুত মোকাবিলা কিভাবে সম্ভব, কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আগাম, সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে গোপীনাথ ভান্ডারী রয়েছেন। গোপীনাথ বাবু, আসলে আমাদের একটা প্রিপেয়ারনেস দরকার, সবসময় আমি বলেছি। আমি যদি সুন্দরবনের নদীবাঁধ ধরি, সেক্ষেত্রেও আমাদের প্রিপেয়ারনেস দরকার। এই যে অলরেডি হিঙ্গলগঞ্জে বাঁধ ভেঙে গেছে, এটা শুধু হিঙ্গলগঞ্জ নয়, এই হিঙ্গলগঞ্জটা অনেক জায়গাতেই ঘটবে আর কি। যেমনভাবে যে গতিতে এগোচ্ছে, যে ইন্টেন্সিটি থাকছে আর কি। ইভেন দীঘার ক্ষেত্রেও আমি বলি, দীঘার ক্ষেত্রেও সমাধান রয়েছে, সুন্দরবনের ক্ষেত্রেও সমাধান আছে। দীঘার ক্ষেত্রে সমাধানটা পুরোপুরি ইমপ্লিমেন্ট করা হয়নি, তার ফলে দীঘায় যে জলোচ্ছ্বাসটা হচ্ছে, আসলে এই যখনই ল্যান্ড করবে তখন যে জলোচ্ছ্বাসটা আসবে, যেখানে আমরা স্টর্ম সার্জ বলি আর কি, সেই সার্জটার জন্য এর আগেও দীঘা এবং সুন্দরবন ভেসেছে,
এক্ষেত্রেও হয়তো তাই ঘটবে। এবং আমি একটু আগেই দেখছিলাম যে ট্র্যাকটা যেটা আইএমডি বলছে এখন পর্যন্ত আসলে বিভিন্ন মডেল তো বিভিন্ন রকম কথা বলে, এখানে যে মডেলটা আমি খুলেছি তাতে কিন্তু ওই মাঝখান দিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে মানে মাঝখান দিয়ে মিনস বর্ডারের পাশ দিয়ে যাচ্ছে, তাতে কিন্তু মনে হচ্ছে ইছামতিতে জলোচ্ছ্বাসটা সব থেকে বেশি আসবে, তারপর স্যার যেটা বলছিলেন মাতলা পাতলা এদিকে তো আসবেই, অবশ্যই আসবে, একদম নালিফায়ার হয়ে যাবে না। তো এক্ষেত্রে কিন্তু মানে ইভ্যাকুয়েশন করা ছাড়া আর কোনো উপায় নেই। এবং সেখানেও সমস্যা হচ্ছে, আমি একদম নিজে কাজ করে দেখেছি, আমাদের যে সাইক্লোন শেল্টারগুলো প্রধানমন্ত্রী ফান্ডে হয়েছে, কিছু ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডে হয়েছে, দুটোর মডেল দুরকম, কিন্তু দুটোর মডেলের মধ্যে না কোনোটাতেই সাফিসিয়েন্ট স্পেস নেই এবং কোনোভাবেই সেই সাইক্লোন শেল্টারগুলোর প্ল্যানিং করার সময় আমাদের সেন্সাস রিপোর্টের সঙ্গে লিঙ্ক রাখেনি। আমার যদি এই সাইক্লোন শেল্টারের ইনফ্লুয়েন্স এরিয়াটা যদি এত কিলোমিটার হয় তাহলে তার জনসংখ্যা কত এবং পরের সাইক্লোন শেল্টারটা কত দূর হবে, এই যে জায়গাগুলো এই জায়গাগুলো ভীষণ প্ল্যানফুলি করা দরকার। প্ল্যানফুলি করা হয় না বলেই আমরা প্রত্যেকটা বিপর্যয়ের মধ্যেই বিপর্যস্ত হয়ে যাই আর কি। একেবারে আমরা চাই যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, কিন্তু তার জন্য যাতে আগাম কি কি ব্যবস্থা নেওয়া যাচ্ছে আমরা সেই বিষয়ে কথা বললাম। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব এ রাজ্যের ঠিক কোথায় কোথায় কতটা পড়বে এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। রামকৃষ্ণ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, রামকৃষ্ণ বাবুর সঙ্গে কথা বলবো। আবহাওয়া দপ্তরের যে শেষ খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের খেপুপাড়া থেকে এই ঘূর্ণিঝড়ের দূরত্ব রয়েছে 180 কিলোমিটার, অন্যদিকে ক্যানিং থেকে 190 কিলোমিটার দূরে রয়েছে এবং তার পাশাপাশি সাগর থেকে 160 কিলোমিটার দূরে রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের অবস্থান ঠিক কোথায় 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 এর কতটা প্রভাব পড়তে পারে আরো বিস্তারিত বোঝবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে মুহূর্তে আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্ত রয়েছেন। রামকৃষ্ণ বাবু, একটু জানতে চাইবো কোথায় এখন ঘূর্ণিঝড়ের অবস্থান এবং কোথায় কোথায় এর প্রভাব পড়তে পারে, কতটা বেশি প্রভাব পড়তে পারে? ঘূর্ণিঝড়ের অবস্থান এটা একটা মডেল, এটা শো করছে না আমার যতদূর মনে হয়। এই যে ডিস্টেন্স যেটা বললো এখান থেকে 180 কিলোমিটার, দীঘা থেকে 200 কিলোমিটারের মতন, তো এইরকম জায়গায় এর পজিশন রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ডিপেন্ড করছে তিনটে জিনিসের উপরে। একটা হচ্ছে উইন্ড স্পিড, 2 নম্বর হচ্ছে বৃষ্টিপাত, আর 3 নম্বর হচ্ছে জলোচ্ছ্বাস। যেহেতু এটা কোস্টাল এরিয়া, জলোচ্ছ্বাস যতই কম হোক, যেহেতু আর 2 নম্বর হচ্ছে যে এই কোস্টাল এরিয়াটা ভীষণভাবে পুয়ার, মানে স্যান্ড ভর্তি, সুতরাং 1 মিটার জলোচ্ছ্বাস হলে পরেও অনেক বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা দেখতেও পাচ্ছি যে হিঙ্গলগঞ্জের একটা অলরেডি ভেঙে গেছে। আর সুতরাং এই জলোচ্ছ্বাসের জন্য এই কোস্টাল এরিয়াতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টিপাত, বৃষ্টিপাত বেশি হবে এই পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া, আর এদিকে নর্থ সাউথ 24 পরগনা, এই 2 রিজিয়নে বৃষ্টিপাত ভীষণভাবে বেশি হবে। আর উইন্ড স্পিডটা তো ওভারঅল সব জায়গার জন্যই এই এফেক্ট করবে, কেননা উইন্ড স্পিডটাই হচ্ছে এই ঝড়ের সবচেয়ে সর্বনাশা ইনস্ট্যান্ট, যেটা সব মানে এমন একটা বিপদ, কি বলবো, ডাকাত বলাই ভালো, যাকে দেখা যায় না অথচ ধাক্কা মারে খুব জোরে। মানে উইন্ড স্পিডের উপরই গোটা ব্যাপারটা বেশি নির্ভর করছে একেবারে। অর্থাৎ আপনাদেরকে যেরকম জানাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন, বিভিন্ন ছবি তারা তুলে ধরছেন। আমার অপর সহকর্মী অনুসুয়া কথা বলবে তাদের সঙ্গে। অনুসুয়া, একেবারে দেবস্মিতা, আবহাওয়াবিদ এই মুহূর্তে বলছিলেন যে ডাকাত যাকে দেখা যায় না কিন্তু তার দাপট বোঝা যায়। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফুসছে নদী আর উত্তাল হচ্ছে সমুদ্র ক্রমশ। ঘূর্ণিঝড় কিন্তু স্থলভাগের সঙ্গে তার দূরত্ব কমছে। আমাদের 2 প্রতিনিধি রয়েছেন, সৌমিত্র রায় এবং দীঘা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। শুরুতে আমি সৌমিত্রর কাছে আসছি। সৌমিত্র, আবহাওয়া দপ্তর কি বলছে এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়? দেখো অনুসুয়া, এই কিছুক্ষণ আগে আবহাওয়া দপ্তর সাংবাদিক বৈঠক করেছে। সাংবাদিক বৈঠক করে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে সর্বশেষ দুপুর 2:30টার সময় পর্যবেক্ষণ করেছে তারা। সেই 2:30টার পর্যবেক্ষণ অনুযায়ী প্রেস ব্রিফিং দিয়েছে। সেই অনুযায়ী তোমাকে বলে রাখি, যেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, যে এই উইন্ড স্পিড, হাওয়ার গতিবেগ কতটা থাকবে তার উপরেই নির্ভর করছে ক্ষয়ক্ষতি। সেটা তোমাকে জানিয়ে রাখি যে আলিপুর আবহাওয়া অফিস যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে এই উত্তর দক্ষিণ 24 পরগনা, যেটাতে সব থেকে বেশি প্রভাব পড়বে দক্ষিণ 24 পরগনা, এবং পাশাপাশি উত্তর 24 পরগনাতেও কিছুটা হলেও প্রভাব পড়বে। সেখানে এই উইন্ড স্পিড থাকবে 100 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং তার পাশাপাশি কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি তে এখানেও উইন্ড স্পিড থাকবে হচ্ছে 80 থেকে 90 কিলোমিটার
প্রতি ঘন্টা। এবং তোমাকে এই যে জেলাগুলোর কথা উইন্ড স্পিড বললাম, সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বলে দিই, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানেও বৃষ্টিপাত প্রায় 150 থেকে 200 মিলিমিটার হবে, এটা জানা যাচ্ছে। এবং তোমাকে পাশাপাশি বলে রাখি যে এই যে ঝড় বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতেও এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার তোমাকে বলে রাখি যে কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড়। ক্রমশ যত সময় এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় কিন্তু এগিয়ে আসছে। এই লাস্ট আপডেট দিয়েছিল, লাস্ট পর্যবেক্ষণ ছিল আবহাওয়া দপ্তরের, সেটা হচ্ছে 11:30টার সময়, সকাল 11:30টার সময়। তারপর দুপুর 2:30টার সময় যে পর্যবেক্ষণ, সেই অনুযায়ী যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 13 কিলোমিটার গতিবেগে 6 ঘন্টায় এটা এগিয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল। সেই অনুযায়ী তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে খেপুপাড়া, সেই খেপুপাড়া থেকে 180 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশের খেপুপাড়া থেকে। তারপর তোমাকে বলি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, তুমি জানো পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে এটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে এটা অবস্থান করতে হচ্ছে 160 কিলোমিটার দূরে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। এবং যে ক্যানিং, দক্ষিণ 24 পরগনা আরেকটা জেলা ক্যানিং, সেই ক্যানিং থেকে 190 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। যেরকম দীঘার ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রবল জলোচ্ছ্বাস, এখন দীঘার ছবিটা কি সরাসরি? অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। অরিত্রিক, আর দেখো সময় যত বেড়েছে দীঘাতে হাওয়ার দাপট ততই বাড়ছে, সঙ্গে জলোচ্ছ্বাস। কিছুক্ষণের মধ্যে জোয়ার শুরু হয়ে গেলে জলোচ্ছ্বাস আরও বৃদ্ধি পাবে এমন একটা আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে দীঘার ছবি যেটা দেখা যাচ্ছে, অধিকাংশ জায়গায় দীঘার জনশূন্য হয়ে রয়েছে, তার মধ্যেও কিছু কিছু মানুষ বেরোচ্ছেন। তবে দীঘার যে মূল বিষয়টি, এখন হাওয়ার দাপট যথেষ্ট রয়েছে, তবে সেটা বাড়ছে কমছে, কখনো হাওয়ার দাপট বাড়ছে কখনো কমছে। বৃষ্টির ক্ষেত্রেও সেই একই কথা বলতে হয়। বৃষ্টি কিছুক্ষণ আগেও খুব জোরে পড়ছিল, এই মুহূর্তে বৃষ্টি আবার কিছুটা কমেছে, এইভাবেই কিন্তু চলছে। সার্বিকভাবে দীঘাতে প্রভাব পড়তে ইতিমধ্যে শুরু করেছে। কতটা প্রভাব পড়বে ল্যান্ডফলের কাছাকাছি আরও সময় চলে এলে সেটা অবশ্যই সময় বলবে। তবে এখনও পর্যন্ত দীঘার যা চেহারা, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে, সেটা হাওয়ার দাপটে স্পষ্ট, সেটা সমুদ্রে ফুঁসে ওঠা তাতেও স্পষ্ট। একেবারে এখনো ল্যান্ডফল হয়নি, তার আগেই যথেষ্ট ভয়ঙ্কর পরিস্থিতি। বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া দেখা দিচ্ছে, মানে ঝোড়ো হাওয়ার দাপট বাড়ছে বলা যাচ্ছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাতিল হয়ে গিয়েছে একগুচ্ছ ট্রেন। রাত 11টা থেকে কাল সকাল 6টা পর্যন্ত 53টি লোকাল ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। বাতিল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। পূর্ব রেলের তরফে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদেরকে। শিয়ালদা ডিভিশনে আমরা প্রথম যে কাজটা করেছি, একদম লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার সেকশন বা ক্যানিং সেকশনে বিভিন্ন ছোট বড় সব স্টেশনে ওখানে আমাদের অফিসার্সদের একটা গ্রুপকে ওখানে ডিপ্লয় করে দিয়েছি। সেখানে টাওয়ার বাগানও রেখেছি, যাতে হঠাৎ করে কোনো দরকার পড়লে আমাদের অফিসার অ্যালং উইথ কিছু স্টাফ, টেকনিক্যাল স্টাফ, তারা ওখানে গিয়ে মুভ করে যেতে পারে। দ্বিতীয় যেগুলো করেছি আমরা, যে আমাদের স্টেশনের লাইনের ধারে যেসব হোর্ডিংস রেলওয়ের তরফে ছিল সেগুলোকে সব খুলিয়ে ফেলেছি, যাতে কোনো হোর্ডিংস এসে না পড়ে যায় রেল লাইনের ওপর। এবং ট্রেন আগামীকালের জন্য আমরা কিছু লোকাল ট্রেনকে লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, বজবজ শাখায় কিছু ট্রেনকে ক্যান্সেল করেছি। আমাদের মেডিকেল টিমকে আমরা রেডি রেখেছি, হাসনাবাদেও রেখেছি, ওদিকে লক্ষ্মীকান্তপুরে রেখেছি, ক্যানিংয়েও রেখেছি। শোনা দুটি হেল্পলাইন নাম্বার খুললাম। শিয়ালদার ক্ষেত্রে নাম্বারগুলি হলো 033-235-08794, আর হাওড়ার ক্ষেত্রে নাম্বারটি হলো 033-264-13660। মেট্রোর ক্ষেত্রে আমরা প্রিকশনারি মেজার হিসেবে আমরা তো সবাই সমস্ত স্টেশন ম্যানেজার থেকে ডিপ্লয় করে রেখেছি, এবং আমরা বিভিন্ন জায়গায় ইউনিটসগুলোকে রেডি রেখেছি। নজরুলে কিছু শেড আবার দেখলাম ঝড়ে উড়ে গেছে। আমরা আপাতত ট্রেন চালাচ্ছি দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ এবং টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর। কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত কোনো মেট্রো পরিষেবা এই মুহূর্তে আমরা দিচ্ছি না, যতক্ষণ না ওই শেডটি আমরা মেরামত করতে পারছি। একেবারে আমফান যেরকম আমরা দেখেছিলাম, ইয়াস যেরকম আমরা দেখেছিলাম, যা ক্ষয়ক্ষতি হয়েছিল, বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, বিভিন্ন জায়গায় প্রচুর জল জমেছিল, এবং তো নদী বাঁধের যে ভেঙে যাওয়ার আশঙ্কা তা থাকছে। আমি সুজিত বাবুর কাছে যাব। সুজিত বাবু, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সুন্দরবন আবারও যথেষ্ট ক্ষতি হওয়ার সম্মুখীনে একদম। হ্যাঁ, বেসিক্যালি দেখুন বিষয়টা হচ্ছে
আপনারা যে ম্যাপটা দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে, এতে পরিষ্কার আপনি একটা যেটা জিনিস দেখতে পাবেন, দেখুন দুদিকে দুটো আলাদা ধরনের সার্কুলেশন ফর্ম করেছে। একটা একদম ভারতের মধ্যবর্তী স্থানে এবং উত্তর পশ্চিমে, আর একটা সার্কুলেশন ইস্টার্ন পার্টে। এর ঠিক মাঝখান দিয়ে এই মানে যখন সাইক্লোনটা ঢুকছে তখন তার মধ্যে একটা হিউজ হিট ট্রানজিশন চলছে, এনার্জি ট্রানজিশন চলছে, এবং তার ফলে যখনই সে কোস্টকে টাচ করলো সে এক্সট্রিমলি এক্সপান্ড করে গেল সাইক্লোনটা। এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, যখনই সুন্দরবনে এটা ঢুকে যাবে তখনই টানা 12 ঘন্টা কিন্তু একই জায়গায় সাস্টেন করবে এবং একই জায়গায় সে রোটেট করবে, এবং তার মধ্যে সে ওই এনার্জিটাকে স্কুইজ করার চেষ্টা করবে, একটা পয়েন্টে নিয়ে আসবে। তারপর ধীরে ধীরে এই সাইক্লোনের সেন্টারটা এগোতে শুরু করবে এবং তার পেছনে পেছনে মেন এনার্জিটা আস্তে আস্তে যাবে, যে কারণের জন্য সাইক্লোন ল্যান্ডফল করে গেলেও আলটিমেটলি আগামীকাল সকাল 9টা পর্যন্ত এই সাইক্লোন একইভাবে সুন্দরবনের ওপরে কিন্তু অবস্থান করছে। এরপর ধীরে ধীরে এটা আস্তে আস্তে উত্তর দিকে এগোবে, এবং আমি এর আগেই বলেছি আপনাদেরকে যে এর সেন্টার কলকাতার ওপর দিয়েই ক্রস করছে, এবং যখন এর সেন্টারটা কলকাতার ওপর দিয়ে ক্রস করবে তখন কিন্তু কলকাতার যে পেরিফেরাল জোন সেখানে সাইক্লোনের প্রভাবটা অনেক বেশি থাকবে, কিন্তু কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণটা কম্পারেটিভলি বেশি থাকবে, যে কারণের জন্য হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চলের ঝড়ের প্রভাব বেশি থাকবে। উত্তর 24 পরগনা ঝড়ের প্রভাব বেশি থাকবে, বৃষ্টিপাতের বেশি প্রভাব থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওপর। এরপর একেবারে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের বর্ডার ধরে এটা আরও বেশ খানিকটা দূর এগিয়ে বসিরহাট ক্রস করার পরে এটা ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের দিকে টার্ন নেবে এবং একদম নদিয়ার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে এবং ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে যাবে। ফলে ক্ষতির যেটা প্রভাব সেটা হচ্ছে সুন্দরবনে একটা ডিভাস্টেটিং ইম্প্যাক্ট, এবং কোন সাইক্লোন সুন্দরবন অঞ্চলে এসে টানা 12 ঘন্টা তার এই ফুল প্লেজের দাপট দেখায়। বলছেন যে সুন্দরবনে এর প্রভাবটা যথেষ্ট থাকবে, অর্থাৎ টানা 12 ঘন্টা, এবং তার পাশাপাশি কলকাতাতেও যথেষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। আমি এখান থেকে গোপীনাথ বাবুর কাছে যেতে চাইবো। গোপীনাথ বাবু, আমরা আমফানের সেই স্মৃতি কিন্তু এখনো টাটকা, আমরা দেখেছি কি পরিস্থিতি হয়েছিল, এবং আজকের এই যে রেমাল, যার জেরে টালিগঞ্জ মেট্রো স্টেশনে যার শেড উড়ে গেছে, এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম নাগের বাজারে গাছ ভেঙে পড়েছে, মানে সেই জায়গা থেকে কিভাবে তাহলে ব্যবস্থা নেওয়া যেতে পারে? দেখুন, এটার নামটা রেমাল, ওটা যেভাবে শক্তি নিয়ে আসছে তাতে আমার মনে হচ্ছিল প্রত্যেকটা জিনিস প্রায় রুমালের মতো করে উড়ে চলে যাবে আর কি। তো ঘটনাটা কি ঘটবে এখনও ঠিক সেইভাবে মানে বলা খুব অসম্ভব, কিন্তু বেশ ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। আমরা আমাদের যেসব জায়গাগুলো কভার করছি, যে ইনফ্লুয়েন্স এরিয়া রয়েছে, তারা মানে যদি কাঁচা বাড়ি হয় ইভ্যাকুয়েট করা ছাড়া আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। কারণ এখন বললে আমি সেই আবার প্রিপেয়ারনেসের জায়গায় ফিরে যাব যে এগুলো আগে থেকে করা হয়নি কেন। কিন্তু গোপীনাথ বাবু, মানে রিঅ্যাকশন টাইম, মানে সেটা তো সবথেকে গুরুত্বপূর্ণ, মানে ক্ষয়ক্ষতি হওয়ার পর যে একটা রিঅ্যাক্ট করার সময়। না না, ক্ষয়ক্ষতি হওয়ার পর নয়, এইটাকে আমরা স্লো অনসেট ডিজাস্টার বলি, বিকজ অনেক ঘন্টা আগে থেকে আমরা সাইক্লোনের খবরটা জানি। মানে আমাকে যেমন কালকে রাত্রে ফোন করা হয়েছিল, তো আমি হচ্ছে যে সেই জিনিসটা থেকেই আমাদের আস্তে আস্তে মানে ইভ্যাকুয়েট করে বেরিয়ে আসা, কারণ সেখানে টাকা পয়সা দলিল দস্তাবেজের কথা ভেবে লাভ নেই, অথবা সেগুলো প্যাক আপ করে আগে থেকেই রেখে নিয়ে বেরিয়ে পড়া, এছাড়া কোনো উপায় নেই। কারণ দেখুন, সাইক্লোনটাকে আটকানো যাবে না, এটা ন্যাচারাল একটা ইস্যু, সেখানেও ক্লাইমেট চেঞ্জের একটা ইম্প্যাক্ট আছে বা অন্যান্য অনেক ইস্যু রয়েছে, সেগুলোকে তো আমরা আটকাতে পারবো না। আমরা যেটা করতে পারি ফিজিক্যাল কিছু রিমেডিয়াল মেজার যদি আমরা আগে থেকে নিতে পারতাম। কতটা সতর্কতা নেওয়া হচ্ছে সেইটা নিয়ে আমরা কথা বলছি, এবং মেয়র আসবো গোপীনাথ বাবু, হ্যাঁ বলুন, আপনি বলুন। আজকে যে সতর্কতা নেওয়া হচ্ছে, যে কন্ট্রোল রুম খোলা হয়েছে বা ইত্যাদিগুলো, এগুলো যে তাৎক্ষণিক, আমি এই তাৎক্ষণিকের বাইরে গিয়েও বলছি, এই সাইক্লোন তো প্রত্যেক বছর হচ্ছে, বছরে এখন দুবার 3বার করে হচ্ছে, তা আমরা কেন আগে থেকে প্রিপারেশন নিচ্ছি না? কোথায় সমস্যাটা দাঁড়াচ্ছে? একদম গোপীনাথ বাবু, সেই জায়গা থেকে পুরসভা কি বলছে, মেয়র ফিরহাদ হাকিম কি বলছে শোনাবো। খুব হেভি রেইনফল কলকাতায় হবে আজ এবং কাল, আজ রাত্রিতে এবং কাল। সুতরাং সেই জন্য আমাদের প্রায় 480টা পাম্প আমাদের এসএনডি নিয়ে, দুয়া সাহেবের সিভিল নিয়ে, সব নিয়ে বলছি, আমাদের স্ট্যান্ড বাই করা আছে।
কিন্তু হ্যাঁ 4-5 ঘন্টা জল থাকবে। উই আর নট ম্যাজিশিয়ান, আমরা ম্যাজিশিয়ান নই। দিন রাত আমাদের লেবাররা কাজ করছে, আমাদের শ্রমিকরা কাজ করছে, আমাদের অফিসাররা কাজ করছে এবং কলকাতার পরিষেবা আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করব। বৃষ্টি থামবার পরে, লো টাইড হওয়ার পরে 4-5 ঘন্টা লাগবে কলকাতা থেকে জল নামাতে। যদি খুব বেশি গাছ না পড়ে তাহলে 4-5 ঘন্টা লাগবে আমাদের সব গাছ পরিষ্কার করতে, রাস্তা পরিষ্কার করে দিতে। যদি আমফানের মতন অত গাছ পড়ে যায় তাহলে একদিন লাগবে আমাদের সেই গাছগুলোকে সরিয়ে রাখতে। সুতরাং আমরা আছি, রাত্রিরে রয়েছি, আমাদের সব দিঘিরা রয়েছে। একেবারে ক্ষয়ক্ষতির আশঙ্কা তো থেকেই যাচ্ছে সুন্দরবন, যেখানে বেশি ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থাকছে। কিন্তু এই যে বলা হচ্ছে যে বছরে বা 2 বছরে এতবার এই ঘূর্ণিঝড়, এত ঝড়, এত বিপর্যয়, সেটা কেন? আবহাওয়ার এই পরিবর্তনটা কেন? আপনাদেরকে যেরকম জানাচ্ছিলাম, কলকাতায় ইতিমধ্যেই টালিগঞ্জ মেট্রো স্টেশনের যে শেড, সেই শেড উড়ে গেছে। অন্যদিকে নাগের বাজারে গাছ ভেঙে পড়েছে এবং বৃষ্টি তো চলছে, তার সঙ্গে অবশ্যই ঝোড়ো হাওয়া রয়েছে। আর কলকাতায় যে জলের ট্যাঙ্কগুলো রয়েছে, সেই জলের ট্যাঙ্ক ঝড়ের হাত থেকে বাঁচানোর জন্য কলকাতা পৌরসভার তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, দেখো, কলকাতায় পুরো জলের ট্যাঙ্ক রয়েছে মোট 24 + 1 25টি, অর্থাৎ 24টা জলের ট্যাঙ্ক রয়েছে এবং তার সঙ্গে রয়েছে টালা। এবং কিছুক্ষণ আগে কলকাতা পুরসভা থেকে যেটা বলা হয়েছে যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী এই ঝড় আসার আগে থেকে এই ট্যাঙ্কগুলোতে জল ভর্তি করা হয় এবং সেই ভর্তির কাজ শুরু হয়ে গিয়েছে। যেরকম বলা হচ্ছে যে ঝড়ের প্রভাব পড়বে রাত বাড়লেই এবং সেই ঝড়েতে যাতে কলকাতা পুরসভার যে জল সাপ্লাই সেটাতে যাতে কোনোভাবে সমস্যা না হয়, ট্যাঙ্কগুলো যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে এই ট্যাঙ্কগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ জল ভরে রাখার জন্য, যাতে ট্যাঙ্কগুলোর একটা ওয়েট থাকে এবং যাতে ট্যাঙ্কগুলোর কিন্তু কোনো ক্ষতি না হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই অনুযায়ী 24টা যে জলের ট্যাঙ্ক রয়েছে প্লাস টালা, সেই টালাতেও কিন্তু যে জল ভরা। বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে, ঝোড়ো দাপট প্রতিটা জেলায়। আমাদের প্রতিনিধি রয়েছে সব খবর সবার আগে এবিপি আনন্দে। এই ঘূর্ণিঝড় রেমালের আরো আপডেট জানতে নজর থাকুক এবিপি আনন্দে। এরপর দেখুন সাতটায় বাংলা।